শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা কাল। ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার, সেনা মোতায়েন চেয়ে সেনা সদরকে সুপ্রিম কোর্টের চিঠি। রাজধানীতে গাড়িতে আগুন, নিরাপত্তা জোরদার, সন্ধ্যায় ছাত্র শক্তির বিক্ষোভ। আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট, নাসিরুদ্দিন পাটোয়ারির মন্তব্য। গণভোটের আড়ালে পরাজিত শক্তিকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে কিনা প্রশ্ন তারেক রহমানের। বললেন, কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নে জুলাই অভ্যুত্থান হয়নি। কাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। একটি ঐতিহাসিক নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে সরকার, কানাডীয় প্রতিনিধি দলকে তথ্য। গণভোটের দাবি মানতে জামাত সহ ৮ দলের আলটিমেটাম, ১৬ নভেম্বরের মধ্যে না মানলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জুলাই হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আগামীকাল রায়ের দিন ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বচ্ছ ও স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার চলছে জানিয়ে রায়ে অভিযুক্তদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। অপ্রীতিকর ঘটনা এড়াতে এরই মধ্যে ট্রাইব্যুনালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকালে ট্রাইব্যুনাল এলাকা পরিদর্শন করেন আইজিপি বাহারুল আলম। গ্যালমান শফির রিপোর্ট। জুলাই আগস্টের অভ্যুত্থানে হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা এই মামলার বিচার প্রক্রিয়া শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ রায়ের তারিখ ঘোষণার জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করেন। রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার সকালে ট্রাইব্যুনাল ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন পুলিশের মহাপরিদর্শক। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। অভিযোগ করেন, বিচারকে প্রশ্নবিদ্ধ করতে সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ। জাতিসংঘের আবেদনে ওনারা কি বলছেন যে এই আদালতের কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হচ্ছে না। কেন ঠিকভাবে পরিচালিত হচ্ছে না তা আমার কাছে বোধগম্য নয়। কারণ হচ্ছে এই আইনটা তৈরি করেছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের পার্লামেন্টে। তো তাদের তৈরি করা আইন এবং অনুপস্থিতিতে কিভাবে বিচার চলবে সেই প্রক্রিয়াটা তারাই তৈরি করেছেন। তো সেইখানে সেই প্রক্রিয়া অনুসরণ করে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন এই ক্ষেত্রে অনিয়ম কি হচ্ছে সেটা যদি ধরাতে হয় তাহলে আসামিকে উপস্থিত হতে হবে। উপস্থিত হয়ে আবেদন করে বলতে হবে যে এইখানে এই অনিয়ম হচ্ছে, এখানে এই অনিয়ম হচ্ছে, এখানে অনিয়ম। পলাতক আসামি পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো কথা বলার সুযোগ নাই, শুধুমাত্র স্টেট ডিফেন্স লয়ার ছাড়া। কারো নিয়ন্ত্রণাধীন হয়ে নয়, ট্রাইব্যুনাল স্বাধীনভাবে কাজ করছে জানিয়ে রায়ে ন্যায় বিচারের প্রত্যাশা ব্যক্ত করেন এই প্রসিকিউটর। ট্রাইব্যুনাল আইন দ্বারা নিয়ন্ত্রিত, সংবিধান দ্বারা গ্যারান্টি দেওয়া হয়েছে। এই আইন দ্বারা এবং সংবিধানের গ্যারান্টি ক্লজ দ্বারা যে ট্রাইব্যুনাল পরিচালিত হচ্ছে তা কোনোভাবেই কোনো বৈদেশিক ট্রাইব্যুনাল বা সংস্থা বা সরকার কারো দ্বারা নিয়ন্ত্রিত নয়। বিচারের ক্ষেত্রে বিচারকগণ স্বাধীন, স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা প্রোপাগান্ডার অংশ হিসাবে, সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডার অংশ হিসাবে তারা এটা পরিচালনা। আমি থ্রেট টু জাস্টিস মনে করি না, তবে তারা এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এটা করছে, এটুকু বলতে পারি। এদিকে চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় তদন্তকারী কর্মকর্তা সর্বশেষ সাক্ষী হিসেবে আংশিক সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনাল ১-এ। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। আগামীকাল ১৩ নভেম্বর ২৪ জুলাই অগাস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিষয়ে রায় ঘোষণার তারিখ জানানো হবে।
এ রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে গত কয়েকদিনের অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকায় অবস্থিত রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে ডিএমপির 50টি থানায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা রোধে জোরদার করা হয়েছে পুলিশ ও বিজিবির টহল। মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে ডিএমপি। এদিকে সন্ধ্যায় রাজধানীর একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অপরদিকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার বিরুদ্ধে সন্ধ্যায় রাজধানীতে বিক্ষোভ করেছে ছাত্রশক্তি। বিস্তারিত শুভ মাহফুজের প্রতিবেদনে। আওয়ামী লীগের ডাকা 13ই নভেম্বরের কর্মসূচি ঘিরে 2 দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটছে। মঙ্গলবার সন্ধ্যায় বাসে আগুন ও রাতে গুলিস্তান কাওরান বাজার সহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর বুধবার সন্ধ্যায় রাজধানীর দোলাইপাড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বুধবার সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে। বিভিন্ন মোড়ে ও সড়কে বিজিবি ও পুলিশের সতর্ক অবস্থান। নগরের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ডে শঙ্কিত মানুষ। এটা আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা আমাদের সবসময় চোখ কান খোলা রেখে আর কি সবসময় সব দিক খেয়াল রাখতে হবে। স্বাভাবিকভাবে ভীত সন্ত্রস্ত যে কখন কিভাবে কি আমার উপরে একটা বিপদ আসে। আইন শৃঙ্খলা বাহিনীতে আগের চেয়ে এখন একটু দুর্বল, তারা তেমন কোনো পদক্ষেপ নিতে পারছে না। আর গোয়েন্দা যারা আছে তারা তো আসলে সব কিছু জানা উচিত, কিন্তু সেটা তো তারা পারতেছে না। কোথায় কোন জায়গায় হামলা হচ্ছে, কোন জায়গায় আগুন ধরাচ্ছে সেটা তারা জানতে পারতেছে না। গোয়েন্দা পুলিশ বলছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত তারা। এই যে যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব এবং দমন করবো। আপনারা জানেন যে কয়েকদিন আজকে যে রূপম ভাই যেটা বললেন যে আমরা যারা এই নেপথ্যে আছে সেই নেতাদেরকে উপর নজরদারি রাখতেছি, তাদেরকে গ্রেপ্তার করতেছি। আজকেও এই সংক্রান্তে 44 জন অ্যারেস্ট আছে। ইনশাল্লাহ আমাদের তৎপরতা সবাই থাকবে। আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অপতৎপরতা রোধ করব। এদিকে আওয়ামী লীগের নাশকতা বিরোধী ও ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীদের বিচার নিশ্চিতের দাবিতে বুধবার সন্ধ্যায় জাতীয় ছাত্র ঐক্য ব্যানারের প্রতিবাদ মিছিল করেছে এনসিপি। মিছিলটি বাংলা মোটর হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়। এ সময় নাশকতাকারীদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো যাতে করে আমাদের বিভাজনকে পুঁজি বানিয়ে আওয়ামী লীগ আবার পুনর্বাসন না হতে পারে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের সারা দেশের সকল ইউনিটের নেতা কর্মীদেরকে আমরা বলবো আপনি জনগণের পাশে থাকবেন। যেখানে আওয়ামী লীগ থাকবেন, যেখানে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস থাকবেন, যেখানে জনগণকে বিপন্ন করার জন্য পরিকল্পনা থাকবেন, তাদেরকে ধরে তাদেরকে পুলিশের হাতে তুলে দিবেন। শেখ হাসিনার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সারাদিন রাজপথে থাকার কথাও জানান এনসিপির এ নেতা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গাজীপুরের বাসন, কাশিমপুর ও শ্রীপুরে 3টি এবং আশুলিয়ার মার্কেটের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোর 4টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ভোর 5টার দিকে শ্রীপুরে বেড়াইদের চালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়। আগুনের খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে মঙ্গলবার রাত 10:30টার দিকে কালিয়াকৈর নবীনগর সড়কের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ভোরে আশুলিয়ায় সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে আলিপ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটির চালক সাত্তার জানান, রাতে হাসপাতালের সামনে সড়কে বাস রেখে তার ভেতরে ঘুমিয়ে পড়েন তিনি। ভোরে হঠাৎ আগুনের তাপে ঘুম ভাঙে তার। সে সময় বাস থেকে লাফিয়ে প্রাণ বাঁচান তিনি। পরে ফায়ার সার্ভিস আগুন নেভায়।
আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে এক হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট। তার উপস্থিতিতেই এমন আশা প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের কমিটি গঠন ও আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। নাসিরুদ্দিন পাটোয়ারি আরও বলেন, ৮ দলের আন্দোলন যৌক্তিক এবং সাথে থাকার কথা জানান তিনি। বলেন, আন্দোলন সফল না করে ঘরে ফিরবেন না। গণভোট হবেই, বিএনপি ১০০ বছরেও গণভোট ঠেকাতে পারবে না বলেও মন্তব্য তার। অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, শেখ হাসিনার সময়ও মত প্রকাশের স্বাধীনতা ছিল, সেটি ছিল সহমত প্রকাশ। এখন দ্বিমত প্রকাশ করার স্বাধীনতাও রয়েছে। কালকে সকল দল মাঠে থাকবে। আওয়ামী লীগকে মাঠে ঢাকানোর জন্য তো আমাদের এক হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট। এখন আসি যে ৮ দলের একটা আন্দোলন চলতেছে। ৮ দল আন্দোলন করতেছে, ভালো কথা। তারা যমুনার অভিমুখে লং মার্চ দিয়েছে। যদি তাদের দাবি না মানা হয়, আমরা তাদের আন্দোলনের সাথে সম্মতি জানালাম। আমরা এখনো মরে যাই নাই। আপনারা এই দাবি আদায় করে ঘরে ফিরবেন, আপনারা এই দাবি আদায় না করে ঘরে ফিরবেন না। এবং গণভোট বাংলাদেশে হবে। বিএনপি যদি আরো ১০০ বছরও প্রচেষ্টা করে, বাংলাদেশে গণভোট ঠেকাইতে পারবে না। কোনো নির্দিষ্ট দলের অধিকার প্রতিষ্ঠার জন্য কিংবা দর কষাকষির জন্য জুলাই অভ্যুত্থান হয়নি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনো হুমকি ধামকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অভিযোগ করেন, সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। গণভোটের আড়ালে পতিত পরাজিত অপশক্তিকে পুনর্বাসনের ষড়যন্ত্র হচ্ছে কিনা এমন প্রশ্ন রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা। সমমনা রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য রাখেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে জনগণের নিত্যদিনের সংকট ও সমাধানের পথ নিয়ে কথা বলেন। আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্য ও কৃষিক্ষেত্রে নানা সংকট, লাখ লাখ বেকারদের দুর্দশা, শিক্ষাখাত নিয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। এইসব জনগুরুত্বপূর্ণ বিষয় কেন সংস্কার কমিটিতে রাখা হলো না এবং ঐক্যমত্য কমিশনে আলোচনা হলো না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কথা বলেন জুলাই অভ্যুত্থান ও জনগণের প্রত্যাশার বিষয়েও। শুধুমাত্র জুলাই আগস্টেই শহীদ হয়েছেন ১৫০০-এরও বেশি মানুষ। ফ্যাসিবাদ পতনের আন্দোলনে ছাত্র, জনতা, নারী, পুরুষ, কৃষক, শ্রমিক, সকল শ্রেণী পেশার মানুষ কেন রাজপথে সেদিন নেমে এসেছিলেন আমাদের জানা থাকা দরকার। জনগণ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই সেদিন রাজপথে নেমে এসেছিলেন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি অবশ্যই কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা কিংবা রাজনৈতিক দর কষাকষির করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য হাজারো লাখো মানুষ রাজপথে জীবন বিলিয়ে দেয়নি। তারেক রহমান জানান, দেশের ব্যাংকিং সেক্টর এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। মূলধন ঘাটতিতে রয়েছে অনেক ব্যাংক। রপ্তানি আয় ও রেমিটেন্স এখন দেশের অন্যতম আয়ের খাত। গণভোটের আড়ালে পরাজিত শক্তিকে রাজনীতিতে পুনর্বাসনের ষড়যন্ত্র হচ্ছে কিনা এমন প্রশ্ন করেন তিনি। এখনই সবার কাছে স্পষ্ট, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একটা দল ফ্যাসিবাদের নিষ্ঠুরতা থেকে নিজেদেরকে বাঁচাতে গিয়ে, যেটি তাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনেক সময় বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে, যে নিজেদেরকে বাঁচাতে গিয়ে তারা ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল অবলম্বন করেছিল। সেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলটির ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সকলের দেখার বা ভাবার সময় এসছে। গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা। জুলাই সনদে যা যা সই করেছে বিএনপি তা মেনে চলবে বলেও জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনি প্রশ্ন রাখেন, সরকার কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে নাকি ফেব্রুয়ারিতে নির্বাচন করবে? দেশের গণতান্ত্রিক সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা।
দেশে সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের এক বৈঠক শেষে এই আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার বেলা 11টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে আগামী নির্বাচন সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কারো মধ্যে কোনো সংশয় নেই। বিএনপির নির্বাচনী প্রস্তুতি কেমন সেই বিষয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানতে চেয়েছেন বলেও জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, কারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তা খুঁজে বের করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, দেশে নেই। সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে, তবে দেশের মানুষ সচেতন। সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো উৎকণ্ঠা নেই। তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। যারা নির্বাচনী রেসের মধ্যে নাই, যারা দেশেই নাই, সুতরাং যাদের কর্মকাণ্ড স্থগিত আছে, এরকম ওরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে। এইগুলো সরকারের দায়িত্ব, সরকার পালন করবে। কারা করছে সরকারকে, তাদের গোয়েন্দা সংস্থা আছে, তাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে। আমরা আশা করছি সরকার আরও বেশি সচেষ্ট থাকবে, আরও ভালোভাবে এটার মোকাবেলা করতে হবে। তার মাধ্যমেই আমরা নির্বাচনের দিকে যাব। আর এইগুলো নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। জুলাই জাতীয় সনদ ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে দূরত্ব তৈরি হয়েছে। জামাতে ইসলাম সহ 8টি দল জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি ও গণভোটের দাবিতে রাজপথে আন্দোলন করছে। অন্যদিকে এমন দাবিকে অযৌক্তিক ও আন্দোলনকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি সহ কয়েকটি দল। এ বিষয়ে ঐকমত্য তৈরির জন্য রাজনৈতিক দলগুলোকে সময়সীমা বেঁধে দেয় সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছতে না পারলে জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। রাজনৈতিক দলগুলো এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে না পারায় বিরাজমান অবস্থায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে এটি। তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি উল্লেখযোগ্য রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি। কানাডীয় সিনেটর ও 2 পার্লামেন্ট সদস্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি একথা বলেন। কানাডীয় সিনেটর সালমা আতাউল্লাহ জান ও 2 সংসদ সদস্য সালমা জাহিদ ও সামির জুবেরি বুধবার স্টেট গেস্ট হাউস যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। কানাডীয় প্রতিনিধি দল দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা আরও জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় চলমান সংস্কার প্রক্রিয়া ও ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে প্রতিনিধি দলকে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা ইস্যুতে কানাডার সমর্থনের জন্য তিনি দেশটিকে ধন্যবাদ জানান। ডক্টর ইউনূস বলেন, 8 বছর পেরিয়ে গেছে, রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তনই একমাত্র কার্যকর সমাধান, এর বিকল্প নেই। 16 নভেম্বরের মধ্যে গণভোট সহ 5 দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে জামাতে ইসলামী সহ সমমনা 8 দল। রাজধানীর মগবাজার আল-ফালা মিলনায়তনে আন্দোলনরত দলগুলোর নেতাদের সাথে যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামাতের নায়েবে আমির মুজিবুর রহমান। তিনি জানান, 13 নভেম্বর ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে রাজপথে অবস্থান নেবে 8 দল। জামাতের এই নায়েবে আমির বলেন, 14 নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল হবে। এছাড়া 16 নভেম্বর বেলা 11টায় আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করবে দলগুলো। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে যাবে 8 দল। ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে 8 দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। 16 নভেম্বর রবিবার জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার
কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে। 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। 8 দল এবং আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির আপনাদের রেকর্ড বলবে যে আমরাই আগামী রমজানের আগে নির্বাচনের দাবি প্রথম আমরাই করেছি সর্বপ্রথম। ফলে এইটা হচ্ছে খুব দুঃখের সাথে আমাদের বন্ধু কোনো রাজনৈতিক দল যদি নিজেদের রাজনৈতিক অসহায়ত্বকে লুকানোর জন্য ওই যে কালকে আমাদের আমির সাহেব বক্তৃতায় বলেছেন যে উদর পিণ্ডি বুদুর ঘাড়ে, নিজেদের দুর্বলতা চাপিয়ে 8 দলের কোনো দলকে দুর্বল করার কোনো যুক্তি নেই। 2024 সালে নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা যেন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নিতে না পারে সেই দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে গণ অধিকার পরিষদ। এদিকে আগামীকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন। বেলা 11টায় জাতীয় নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ শেষে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, 24-এর আমি ডামি নির্বাচনে যারা অংশ নিয়েছিল তারা যেন কোনোভাবেই আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়টি কমিশনকে নিশ্চিত করতে হবে। তা না হলে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশঙ্কা তাদের। জাতীয় পার্টি সহ 14 দল যেন ইসির সংলাপে অংশ নিতে না পারে সে বিষয়টি নিশ্চিতেরও আহ্বান জানান রাশেদ খান। রক্তের বিনিময়ে পাওয়া ভোটদানের সুযোগে কোনো ধান্দাবাজ যেন নির্বাচিত না হয় হুঁশিয়ারি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানে জীবন ও রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার কথাও উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার আমলে 3 বার ভোট বঞ্চিত ছিল জনগণ। এত বছর পর ধান্দাবাজরা যেন ভোটের এই সুযোগকে কাজে লাগাতে না পারে সে বিষয়ে সতর্ক করেন তিনি। বলেন, দেশের 6 কোটি দরিদ্র মানুষকে প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা সম্ভব। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে কমিশন দেয়া অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ নিয়ে অসন্তোষ বা ক্ষোভ না দেখিয়ে কর্মচারীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর লক্ষ্যে গত 27 জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করে সরকার। সেই কমিশন 90 থেকে 97% পর্যন্ত বেতন ভাতা বাড়ানোর সুপারিশ করে নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করলেও এই সরকারের মেয়াদে তা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই বলে আবারও জানালেন অর্থ উপদেষ্টা। এ নিয়ে অসন্তুষ্ট না হয়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের ধৈর্য ধরার পরামর্শ অর্থ উপদেষ্টার। সিভিল পে কমিশন, ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইস্যু আছে, পুলিশের জন্য। এখন ওই 3টা রিপোর্ট পাওয়ার পরে ওটাকে আপনার ওই 3টা পাওয়ার পর তো ওটাকে তো আবার কনসিস্টেন্ট লাগবে, একটা একরকম দেবে, সেটা এটা সময় লাগছে না। আমি বলেছি যে আমাদের সময় এটা করতে পারবো কি না এটা কিছুটা আনসার্টেন, এতে একটা ক্ষোভের সৃষ্টি। ওটা আমার মনে হয়তো এটা একটু ধৈর্য ধরতে হবে। 7-8 বছর কিছু হয় নাই, এখন হঠাৎ করে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলাম, তারপর এটা খুবই বড়, তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে চিনি ও সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত হয়। এছাড়া বিভিন্ন বন্দরে পড়ে থাকা পুরনো গাড়ি বিক্রিরও সিদ্ধান্ত হয়। অর্থ উপদেষ্টা জানান, সংশোধিত বাজেট কাটছাঁটের পাশাপাশি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির টার্গেট পরিবর্তন করা হচ্ছে। সবাই তো ইমপ্লিমেন্ট করতে পারেনি সবভাবে, অনেক রকম ইস্যু চলে আসে তো সেই, তবে একেবারে ড্রাস্টিক্যালি একেবারে আমাদের ওই বাজেট থেকে যেটা খুব বিরাট একটা ব্যত্যয় ঘটবে তা না। আমরা শুধু গ্রোথটা বলেছি, গ্রোথটা আমরা কমিয়েছি, তাই না? আর ইনফ্লেশনটা আমরা বলছি 7, ওটা 5 করেছি। এখন এই 2টা মেজর জিনিস আমরা রেখেছি, আর বাকিগুলো টাকার অঙ্কগুলো খুব বেশি হেরফের হবে তা মনে হয় না। জাতীয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার ব্যাপারে আগামী সপ্তাহে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
লালদিয়া কন্টেইনার টার্মিনাল উন্নয়নে ডেনমার্ক ভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ৩০ বছরের কনসেশন চুক্তিতে পিপিপির আওতায় টার্মিনালের ডিজাইন, ফিন্যান্স, বিল্ড ও অপারেট করবে। তবে বন্দরের মালিকানা থাকবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডা এর নির্বাহী চেয়ারম্যান এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি পিপিপি এর প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী এ নিয়ে ব্রিফিং করেন। এর ফলে সরকারের মূলধনী ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে জানান তিনি। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন দেখতে চায় জার্মানি। অংশীদারদের হিসেবে এমন প্রত্যাশা করে ঢাকার জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোর্চের। সন্ধ্যায় রাজধানীর জার্মান দূতাবাসের দেশটির ইউনিটি ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন প্রত্যাশার কথা জানান তিনি। রুডিগার লোর্চ বলেন, সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে সরকার দুর্দান্ত প্রচেষ্টা চালাচ্ছে, ফলে বাংলাদেশ 2026 সালে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন আয়োজন হবে বলে প্রত্যাশা তার। তিনি বলেন, জার্মানরা অন্তর্বর্তীকালীন সরকারের কাজের জন্য তাদের প্রশংসা করে। বাংলাদেশের সাথে সম্পর্ক আরও উন্নত করার জন্য ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করছে জার্মানি। অনুষ্ঠানে প্রধান অতিথি নারী ও শিশু এবং সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শেদ দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উপর জোর দেন। রাজনীতিবিদ, কূটনীতিক সহ বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা এতে অংশ নেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর মোহাম্মদ আব্দুল গনি স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টা ছিলেন বলে মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। সামরিক বাহিনীতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি এই স্বপ্ন বুনেছিলেন বলে মনে করেন তারা। রাজধানীর রাবা ক্লাবে মেজর গনির ৬৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় তারা কথা বলেন। বক্তারা বলেন, মেজর গনি দেশের ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন। তার জীবনী ও কর্মাদর্শ নতুন প্রজন্মকে জানাতে পাঠ্যপুস্তকে তার জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয় স্মরণ সভায়। তার উপর বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য পিএইচডি প্রোগ্রাম চালু করার আহ্বানের পাশাপাশি ভবিষ্যতে সরকার, সেনাবাহিনী সবাই মেজর গনিকে স্মরণ করে অনুষ্ঠান করবে বলে প্রত্যাশা বিশিষ্টজনদের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। এবার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি এদেশের সবথেকে বড় দল, যাদেরকে 17 বছরে আওয়ামী লীগও দমাতে পারেনি। অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ভোট পাবে না বলেই গণভোটের নামে নির্বাচন বানচালের পায়তারা করছে। স্থানীয় রেলগেটে মুক্ত মঞ্চে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। ঢাকা 12 আসন অন্তর্ভুক্ত হাতিরঝিল থানা আওতাধীন 36 নম্বর ওয়ার্ড এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ এবং সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি। লিফলেট বিতরণ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক, ঢাকা 12 আসনের মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব। ছাত্রলীগের বোমাবাজি ও গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীর মগবাজারে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম। প্রকাশনা সংস্থা ঐতিহ্য তার 25 বছরের পথ চলা স্মরণীয় করে রাখতে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করেছে ঐতিহ্য বুক কার্নিভাল 2025। এর উদ্বোধন করেন প্রখ্যাত কথা সাহিত্যিক হাসনাত আব্দুল হাই। অতিথি ছিলেন সাংবাদিক, লেখক ও অনুবাদক আনোয়ার হোসাইন মঞ্জু এবং শিক্ষাবিদ ও লেখক মহিতুল আলম। স্বাগত বক্তব্য রাখেন ঐতিহ্যর প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম। উদ্বোধন অনুষ্ঠানে লেখক, প্রকাশক, পাঠক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাবেশ ঘটে। ফেনীতে স্থানীয় শহীদ মিনারের সামনে পথসভার আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন তিনি। হবিগঞ্জে গণ অধিকার পরিষদের নির্বাচনী জনসভা হয়েছে। এতে বক্তব্য রাখেন দলের সভাপতি নুরুল হক নূর। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে দেশ বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে বলে আশঙ্কা করছেন তিনি। দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
আল আরাফা ইসলামী ব্যাংকের 30তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান খাজা শাহরিয়ার। সভায় উপস্থিত ছিলেন পর্ষদের পরিচালক মোহাম্মদ শাহিনুল ইসলাম, মোহাম্মদ আব্দুল আদুদ, অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাসান ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান। সভায় এজেন্ডা উপস্থাপন করেন ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান। সাতক্ষীরার কলারোয়ার কেরাগাছিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন ও নির্বাচনী মহিলা সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়া আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। ভোলা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ হাফিজ ইব্রাহিমকে গণসংবর্ধনা দিয়েছে দৌলত খানবাসী। দৌলত খান পৌরসভার সামনে এতে অংশ নেন উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কুড়িগ্রাম 3 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য তাজভিরুল ইসলাম। উপজেলার 13টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচারণা চালান তিনি। সুনামগঞ্জ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হকের সমর্থনে মোটরসাইকেল মিছিল হয়েছে ধর্মপাশায়। মধ্যনগর সেতু থেকে মিছিলটি শুরু হয়ে ধর্মপাশা উপজেলা সদরে গিয়ে শেষ হয়। স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় ধানের শীষকে বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত কবির আহমেদ ভূঁইয়ার সমর্থকরা। কসবার আড়াইবাড়ি দরবার শরীফ থেকে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের হয়ে সুপারমার্কেটের সামনে গিয়ে শেষ হয়। 12 নভেম্বরকে উপকূল দিবস হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে আলোচনা সভা হয়েছে কক্সবাজারের ডিসি কলেজে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান খোকন, চ্যানেল আইয়ের সরোয়ার আজম মানিক ও ডিসি কলেজের প্রভাষক কেএম আহসানুল্লাহ। ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং করেছে 50 বিজিবি ব্যাটালিয়ন। এ সময় ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত অতিক্রম না করলে কোনো হত্যা হবে না। সীমান্ত এলাকায় বসবাসকারীদের সচেতন হবার আহ্বান জানান তিনি। সম্প্রতি আশুলিয়ার পলাশবাড়িতে নারী আইনজীবী নাসরিন আক্তারের চেম্বারে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে রাজধানীতে ঢাকা আইনজীবী সমিতির সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। এ সময় বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ। যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা কাল। ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার, সেনা মোতায়েন চেয়ে সেনা সদরকে সুপ্রিম কোর্টের চিঠি। রাজধানীতে গাড়িতে আগুন, নিরাপত্তা জোরদার। সন্ধ্যায় ছাত্র শক্তির বিক্ষোভ, আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট, নাসিরউদ্দিন পাটোয়ারির মন্তব্য। গণভোটের আড়ালে পরাজিত শক্তিকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে কিনা প্রশ্ন তারেক রহমানের। বললেন, কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নে জুলাই অভ্যুত্থান হয়নি। কাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। একটি ঐতিহাসিক নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে সরকার, কানাডীয় প্রতিনিধি দলকে তথ্য। গণভোটের দাবি মানতে জামাত সহ 8 দলের আলটিমেটাম। 16 নভেম্বরের মধ্যে না মানলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।